সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাজেটে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বললেন ৮০% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে। আজ কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি যোগ দেবেন চকরিয়ার জনসভায়। প্রস্তুতি ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত। কুষ্টিয়া সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যাহত। একসাথে কাজ করলে সমস্যা থাকবে না, আশা ভারতের নতুন হাইকমিশনারের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন বাজেট সব শ্রেণী পেশার মানুষের বাজেট বলে দাবি করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে ভিন্ন ধর্মী এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বাজেটের অন্তত ৮০% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে এমন আশা তার। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর ফলে দুর্নীতি কমবে বলেও মনে করেন অর্থমন্ত্রী। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরদিনই সংশ্লিষ্ট মন্ত্রী সচিবদের নিয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হাজির হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এই সংবাদ সম্মেলনে নতুন বাজেটকে ভিন্নধর্মী দাবি করে তিনি বলেন, এই বাজেটের মূল লক্ষ্য বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরি করা। এজন্য দক্ষতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। বলেন, সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমবে। বাজেটে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা পূরণ সম্ভব হবে বলেও দাবি করেন তিনি। অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। সিপিডির মতো গবেষণা প্রতিষ্ঠান টার্গেট অনুযায়ী ৭ লাখ কোটি টাকা রাজস্ব আয় কঠিন হবে এমন মন্তব্য করলেও অর্থমন্ত্রীর আশা, স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার ও আওতা বাড়িয়ে সেই লক্ষ্য পূরণ করা সম্ভব। আমাদেরকে যেই সব জায়গায় বিনিয়োগ করছে আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, তারা খেয়াল করেছে। আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না। সব কনসিডারেশনটা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। যদিও বা আমি আপনারা সবাই জানেন আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি এই বাজেটে, সুতরাং কিন্তু আমরা ট্রেন্ডটা সেট করে দিচ্ছি। বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে 2 বছরের কুশন লাগবে। 3rd ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে, তারপরে সমৃদ্ধির দিকে যাবে। 4th 5th ইয়ারে গিয়ে ইনশাআল্লাহ 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে এবং যা আমরা যেই ওয়াদাগুলো করেছি জনগণের কাছে সেগুলো পূরণ করতে আমরা সক্ষম। কালো টাকা সাদা করার সুযোগ প্রশ্নে অর্থমন্ত্রী জানান, মৌজা ভিত্তিক জমির দর যৌক্তিক করা হলেই এই সুযোগ বন্ধ হবে। বেতন ভাতা বাড়লে সরকারি কর্মচারীদের দুর্নীতিও কমবে। বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। 11 বছরের পে স্কেল হয় নাই, কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে। তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, ইসলামী ব্যাংকে সরকার কোনো হস্তক্ষেপ করছে না, তবে ব্যাংকটিকে অস্থির করার অপচেষ্টা চলছে। এবং ইসলামী ব্যাংকের বোর্ড আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আমাদের কাছে যে সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা স্বাভাবিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। সৃজনশীল অর্থনীতি গড়ার পাশাপাশি রাজধানীর পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর বিশ্বমানের পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও জানানো হয় সংবাদ সম্মেলনে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অর্থনীতির সব সূচকই চাপে থাকায় আসছে অর্থবছরের 6.5% জিডিপি অর্জন ও মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে সরকারের লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কালো টাকা সাদা করার সুযোগ রাজনৈতিক, অর্থনৈতিক এবং একই সঙ্গে নৈতিকভাবে ঠিক হয়নি বলে গবেষণা প্রতিষ্ঠানটি মনে করছে। রিপোর্ট গোলাম মাইনুল হাসানের।
প্রতি বছরের ধারাবাহিকতায় রাজধানীর হোটেলের 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক পর্যালোচনা জানাতেই সিপিডির এই মিডিয়া ব্রিফিং এর আয়োজন। মাত্র 4 মাসের মাথায় একটি জাতীয় বাজেট তৈরি করেছেন। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটটি এমন একটি সময় বিএনপি সরকারকে দিতে হয়েছে যখন অর্থনীতি বিভিন্নভাবে চাপের মুখে। এমন একটা সময় এসেছে যখন অর্থনীতিতে বহুমাত্রিক চ্যালেঞ্জ রয়েছে এবং গত প্রায় 4 বছর থেকে আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। তার পাশাপাশি দেখছি আমাদের প্রবৃদ্ধি দুর্বল হয়ে পড়েছে, দুর্বল ব্যক্তি খাতের বিনিয়োগ, কর্মসংস্থান হচ্ছে না, রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে এবং ব্যাংকিং খাত দুর্বল অবস্থায় রয়েছে। রাজস্ব আহরণ সব বেশ কিছু লক্ষ্যমাত্রা আরেকটু বাস্তবসম্মত হওয়া উচিত ছিল বলে মনে করে সিপিডি। বাস্তবায়নের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা প্রথম কথা হলো যে ভিত্তিটা ধরা হয়েছে, সেই ভিত্তিটা কিন্তু ধরা হয়েছে যে চতুর্থ কোয়ার্টারে চলমান অর্থ বছরে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতি সৃষ্টি হবে যখন নাকি আমাদের প্রবৃদ্ধির মাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের ইনফ্লেশনের মাত্রা হঠাৎ করে কমে যাবে, আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ রেট সেটা হঠাৎ করে বেড়ে যাবে, আমাদের যে সম্পদ আহরণ সেটা হঠাৎ করে বেড়ে যাবে। এই যে প্রাক্কলনটা করা হয়েছে, আমার মনে হয় যে এটা আরও বাস্তবসম্মত করলে বাজেটের শৃঙ্খলাটা আরও ভালো হতো। বর্তমানে যে সক্ষমতা আছে এনবিআরের, প্রশাসনিক দক্ষতা, অটোমেশনের দক্ষতা, এগুলি যে আছে সেইটার প্রেক্ষিতে এবং সংস্কার যদি আরও বেগবানভাবে শুরু না করা হয় তাহলে সেই প্রেক্ষিতে এটা আহরণ করা 54% প্রবৃদ্ধি করা কষ্টকর হবে। বরাবরের মতো বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের বিরুদ্ধে সিপিডির অবস্থান তুলে ধরেন। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না। বিনিয়োগ সহ অর্থনৈতিক গতিশীলতা সরকারের গ্যাস বিদ্যুৎ নিশ্চিত করার উপর অনেকটা নির্ভর করছে বলেও মনে করে সিপিডি। আমাদের তো বৈদেশিক গোলাম মইনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঋণে বাজেটে দুর্নীতি লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এবারের বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ এবং বিদেশি ঋণের উপর নির্ভরশীল। বাজেট ঘোষণার একদিন পর শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। ব্যাংকিং খাতে আওয়ামী লীগের রেখে যাওয়া পথেই বর্তমান সরকার হাঁটছে বলেও মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার। বলেন, গার্মেন্টস খাতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানোর ফলে রপ্তানি আয় হুমকি মুখে পড়বে। রাজস্ব আয়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তার। জুলাই সনদের ভিত্তিতে বাজেট না হওয়ার কারণে দুর্নীতির সুযোগ থেকে যাচ্ছে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি, বরং বড় বাজেট দুর্নীতির সুযোগ বাড়ায়, তা বাস্তবায়নও কঠিন হয়ে পড়বে। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে জুমার নামাজ শেষে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এনসিপি, জামাত ও 11 দলকে কোণঠাসা করার চেষ্টা করছে। যেখানে দেশে প্রতিষ্ঠান তৈরি করার কথা, সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত হানছে। সরকার এস আলমের হাতে আবারও ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নাহিদ। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, আওয়ামী আমলের সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। এস আলম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে, সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএম খালির খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও চকরিয়ার ডুলাহাজারায় সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান। জিয়ারত করবেন ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের কবর। বক্তব্য রাখবেন চকরিয়ায় এক জনসভায়। সৈকত শহর কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজে নিরাপত্তা জোরদার সহ ব্যাপক প্রস্তুতি
নিয়েছে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ, পর্যটনে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষায় বহুগুণ পিছিয়ে পড়া জেলাটির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান সুনজর দেবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। 1979 সালের 4 ডিসেম্বর প্রধানমন্ত্রীর বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারে গিয়ে সদর উপজেলার PM খালীর পাতুলি মাছুয়া খালীতে নিজ হাতে প্রথম খাল খনন করেছিলেন। 47 বছর পর অনেকটা ভরাট হয়ে যাওয়া সেই খাল পুনঃখনন করতে যাচ্ছেন তার উত্তরসূরি। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলার। জাতীয় নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরে এলাকাবাসীর দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। নিত্যপণ্যের দাম কমার সুফল সারা দেশের মানুষই ভোগ করবে। সবার জন্য এটি ভালো খবর, শুধু বিএনপির নয়, মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গতকাল কক্সবাজারের চকরিয়ায় প্রধানমন্ত্রীর জনসভা স্থল পরিদর্শনের পর সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, যারা এটিকে দলীয় বাজেট বলছেন তারা বোকার স্বর্গে বাস করেন। এ সময় বিরোধী দলকে ইঙ্গিত করে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি একা সরকার গঠন করেনি, অনেক দল নিয়ে জোটবদ্ধ নির্বাচন ও সরকার গঠন করেছে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। মন্ত্রী জানান, এবারের বাজেট গরিব, দুঃখী, মেহনতি মানুষের বাজেট। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে BSF তাকে গুলি করে। এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নারী শিশুসহ 12 জনকে পুষিন চেষ্টা করেছে BSF। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে ভুক্তভোগীরা। এদিকে শেরপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন সীমান্তে টহল জোরদারের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে মাইকিং চালিয়ে যাচ্ছে বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বসবাসরতরা জানান, শুক্রবার ভোর রাতে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হোগলাবাড়িয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুষিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। এ সময় তাদেরকে বাধা দেয় বিজিবি ও স্থানীয়রা। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুষিন নিয়ে ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শুক্রবার সকাল 11টার দিকে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপির এই নেতার সড়কপথে যশোর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত এপ্রিল মাসে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের 55 বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এবার প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠালো। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিতেই সভ্যতা এগিয়ে যায় মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শিক্ষার মধ্য দিয়ে জাতিকে গড়ে তুলতে পারলে তরুণদের উদ্ভাবনী শক্তি বাংলাদেশকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ আয়োজিত স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার রাজধানীর সূত্রাপুরের কিশোরী লাল জুবিলি স্কুল ও কলেজ এই আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, ব্যবহার ও শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়েছে যাতে তরুণরা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে পারে। আধুনিক শিক্ষা এবং প্রযুক্তি এবং বিজ্ঞান চর্চার মাধ্যমে একটি জাতি হিসেবে যদি গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো। এর পাশাপাশি আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে সকল রাষ্ট্র রয়েছে তারা শক্তিশালী হতে পেরেছে কারণ তারা প্রযুক্তি এবং বিজ্ঞানের উপরে দীর্ঘদিন যাবত, দীর্ঘ শতকের পর শতক যাবত তারা রিসার্চ এবং ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের জাতিকে উন্নত করেছে।
রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মধুমতি বার্ষিক গেট টুগেদার। শুক্রবার দিনব্যাপী আয়োজনে মধুমতি পরিবারের কর্মী, বিনিয়োগকারী এবং শুভানুধ্যায়ী সহ প্রায় 600 মানুষ অংশ নেয়। কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। কর্পোরেট ও ভিশনারি সেশনের এই আয়োজনে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের সফলতা এবং ভবিষ্যৎ স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মধুমতি কোম্পানির চেয়ারম্যান মতিবুর রহমান। পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও সাফল্যের গল্প ফুটিয়ে তুলে বিশেষ বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। সাফল্যের স্বীকৃতি স্বরূপ কর্মকর্তা ও বিনিয়োগকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদানের পর সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পরে হয় র্যাফেল ড্র। নড়াইলের চাষিরা লিচু চাষে তেমন সাফল্য না পেলেও সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পংখবিলা গ্রামের চিত্র ভিন্ন। এই গ্রামের লিচুর ইতিহাস শত বছরের। চলতি মৌসুমেও ভালো ফলন ও দাম পেয়ে খুশি লিচু সংশ্লিষ্টরা। বিষমুক্ত এই সকল লিচু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়ও। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর রিপোর্টে বিস্তারিত। এটি নড়াইল শহরের পাশ দিয়ে বয়ে চলা চিত্রা নদীর অপর পারের গ্রাম পংখবিলা। চিত্রা নদীর কোল ঘেঁষা গ্রামটি শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। ব্রিটিশ আমল থেকেই লিচু চাষে যুক্ত এই গ্রামের কিছু মানুষ। এই বছর মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লিচু ব্যবসায়ী ও লিচু সংশ্লিষ্টদের আনাগোনায় মুখর গ্রামটি। কদিন ধরে চলছে লিচু তোলার ব্যস্ততা। আমাদের এই লিচুটা সবচেয়ে আগে পাকে এবং আগে বিক্রি হয়, সুস্বাদু দাম পায় ভালো। তারপরে প্রতিটা ঘরে ঘরেই এই লিচু চাষ হয় এবং এই দেখা থেকে প্রত্যেকেই বাড়ি বাড়ি চাষ করতেছে এই লিচুটা। নড়াইল ডিস্ট্রিক্টের প্রতিটা জায়গায় মোটামুটি ভালো লিচু উৎপাদন হয়, আর এখান থেকে আমরা লিচু নিয়ে যাই, বৈরবে বাজারজাত করি। আমাদের ব্যবসা ভালো হয়, এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়। কালে আসি আইসে যে গাছে ওঠে সে গাছে ওঠে, যে তলায় থাকে সে তলায় থাকে, তাই লিচু নামাই থলই নষ্টটা ফেলাই দিই, আর 50টা করে ওই মুঠা বান্ধি, বাঁধে 2000 করে জুড়ি দিই, আবার 1000 করে জুড়ি দিই। এখানে সাধারণত দেশি বিভিন্ন জাত এবং বোম্বাই, মোজাফফর, চায়না 3 জাতের লিচু আবাদ করা হয়। তাদের দেখা দেখি আশপাশের গ্রামেও লিচু চাষে আগ্রহ বাড়ছে। আগামীতে এই চাষ আরও বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তা। লিচু চাষিদেরকে লিচু আবাদের যে চাষ পদ্ধতি, পোকামাকড় দমন সহ অন্যান্য পরিচর্যা বিষয়ক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করি লিচু চাষে আবাদ বাড়াতে, যাতে তারা এই সময়ে বেশি ফলন পেতে পারে এবং তারা লাভবান হতে পারে। গ্রামটিতে এবছর বাণিজ্যিকভাবে 42 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। 400 থেকে 450 মেট্রিক টন লিচু উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে বাজেটে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বললেন 80% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে। আজ কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি যোগ দেবেন চকরিয়ার জনসভায়। প্রস্তুতি ঘুরে দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত। কুষ্টিয়া সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যাহত। একসাথে কাজ করলে সমস্যা থাকবে না, আশা ভারতের নতুন হাইকমিশনারের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।